নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনারা সবাই স্বাগত। চোখ রাখছি খবরে। জনগণের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ সরকার। বর্তমানে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে রাজ্যে, তা 2025 সালে পূর্ণতায় ভরে দেবে রাজ্যকে। 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দনও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবাইকে নমস্কার। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। ঘটনাবহুল 2024-এর নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই। রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে, নতুন বছর 2025 আমাদের রাজ্যকে পূর্ণতায় ভরিয়ে তুলুক। 2025 সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি। সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা, ধন্যবাদ ও নমস্কার। ইংরেজি নববর্ষ পর্যটকদের ভিড় বাড়ছে নীরমহলে যাওয়ার জন্য রাজঘাটে টিকিট কাউন্টারের সামনে দেখা যায় পর্যটকদের দীর্ঘ লাইন। পর্যটকদের ভিড় দেখে উৎফুল্ল রুদ্রসাগর সমবায় সমিতির কর্তৃপক্ষরাও। আগামী দিনে পর্যটকদের নিকট আরও গ্রহণযোগ্যতা বাড়ছে মেলাঘরের নীরমহল ভ্রমণে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নীরমহলের লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ থাকার পর গত বছর ডিসেম্বর মাসে পুনরায় প্রোমো ফেস্টকে কেন্দ্র করে পুনরায় চালু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। একাংশের অভিমত, তার ফলেই হয়তোবা পর্যটকদের উপচে পড়া ভিড় রুদ্রসাগরের পাড়ে। দাদা, নববর্ষ উপলক্ষে এসেছেন, কেমন লাগছে আজকে এই যে এত মানুষ আপনারাও আসলেন? খুব ভালো লাগছে। জায়গাতে এসো নববর্ষ উপলক্ষে কেমন লাগছে? এবারে পর্যটকদের মধ্যে উৎসাহ খুব বেশি। অন্যান্য বছর সাধারণত রোববার বা বন্ধের দিন ছাড়া এত লোক হয় না। এবছর 1 জানুয়ারি উপলক্ষে যথেষ্ট সংখ্যক লোক হয়। বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। অনেক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ বলে মন্তব্য করলেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। এই ক্ষেত্রে পারম্পরিক বোঝাপড়ায় সম্পর্ক এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। অনেক বিষয়ে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তার মতে, বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভর করে, আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধা পায় বলে মন্তব্য করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধানের কথায় এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যাবে সম্পর্ক বলে আশা প্রকাশ করেছেন তিনি। জেনারেল ওয়াকারের বক্তব্য, বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। প্রতিবেশী রাষ্ট্রগুলিও যাতে তা বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে তার কথাও উল্লেখ করেন তিনি। সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না, আমরা প্রাপ্য জল পাবো, এতে তো কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেন বাংলাদেশের সেনাপ্রধান। উল্লেখ করা যেতে পারে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে ভারতের। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়ার পর একাধিক মামলা রুজু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই অবস্থায় হাসিনাকে দেশে ফেরাতে চাইছে বাংলাদেশ। পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে, তা নিয়ে মুখ খুলেছে ভারতও। যদিও সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তিনি এখন বন্দী রয়েছেন
চট্টগ্রাম জেলে, তা নিয়েও তৈরি হয়েছে জোর বিতর্ক। উদ্ভূত পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে দুদেশেই সাধারণ মানুষের একাংশের মধ্যে। এই টানাপোড়েনের আবহে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে ইউনূস প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন গত ডিসেম্বর মাসে। বৈঠকের পরে একে অপরের সঙ্গে সুসম্পর্ক চায় বলে জানিয়েছে উভয় দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের পর্যটন ক্ষেত্রকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তুলতে নতুন ধরনের পদক্ষেপ রাজ্য পর্যটন দপ্তরের। মঙ্গলবার আগরতলা রাজবাড়ির দিঘির জন্য FRP প্যাডেল বোটের উদ্বোধন করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও রাজ্যের পর্যটকদের জন্য বাস পরিষেবা চালু করার ঘোষণা দেন তিনি। রাজ্য পর্যটন ক্ষেত্রকে আকর্ষণীয় করে তোলার জন্য ছোট ছোট বিষয়ের উপর নজর দিয়ে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য পর্যটন দপ্তর কাজ করে চলেছে। রাজবাড়ী দিঘির প্যাডেল বোট উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য পর্যটন দপ্তরের অত্যাধুনিক ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে পর্যটন দপ্তরের উদ্যোগে 50টি প্যাডেল বোট ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 10টি বোট এদিন উচ্চৈন্ত প্রাসাদের দিঘির জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বোট ইতিমধ্যে প্রকিউর করেছি, আগামী 15 তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই 50টা বোটের মধ্যে আজকে 10টা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্যাডেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরো দেওয়া হবে। পর্যটকদের আকৃষ্ট করতে এই মাসের 15 তারিখের মধ্যে আরও 50টি বোট দেওয়া হবে। সর্বমোট 100টি বোট আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন জলাশয় যেমন ডুম্বুর, নারিকেলকুঞ্জ, নীলমহল, ছবিমুড়া এবং অন্যান্য জলাশয়ের জন্য দেওয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দপ্তরের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এবং রাজ্যের ও বহিরাজ্যের পর্যটকদের নিয়ে বিভিন্ন পর্যটন স্থল পরিদর্শন করার জন্য 2টো নতুন বাস পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা দেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। টুরিস্টদের জন্য, যারা বহিরাগত টুরিস্ট বা রাজ্যের টুরিস্ট, আমাদের 2টো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব, যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং, যে দর্শনীয় স্থানগুলো, সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে, স্বাভাবিকভাবেই আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই, সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। এদিনের অনুষ্ঠানে বিগত দিনে রাজ্যের পর্যটন দপ্তরের প্রচার ও প্রসারের জন্য যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন দপ্তর ও জনগণের সম্মিলিত প্রয়াসে রাজ্যের পর্যটন ক্ষেত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস বা NSS এর বর্ষসেরা স্বেচ্ছাসেবিকা হিসেবে নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুরের সোমা সাহা। প্রেক্ষিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন রাজ্যের এই কৃতী NSS স্বেচ্ছাসেবিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকে দিল্লি যাচ্ছে কাঞ্চনপুর এলাকার কলেজ ছাত্রী। NSS ইউনিটের বর্ষসেরা স্বেচ্ছাসেবিকা হিসেবে নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুরের সোমা সাহা। কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রী হলেন সোমা সাহা। সম্প্রতি বিকশিত ভারত ইয়ং লিডার্স কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায় সোমা সাহা। সেখান থেকে রাজ্য স্তরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ন্যাশনাল লেভেলে নির্বাচিত হয়েছেন সোমা সাহা। শুধু তাই নয়, এই ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেন সোমা সাহা। এ প্রেক্ষিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে ত্রিপুরা থেকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের এই ছাত্রী সোমা সাহা। আগামী 12ই জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হবে এই অনুষ্ঠান। 2047 সালে ভারতবর্ষের বর্তমান ইয়ং লিডার্সরা কিভাবে তাদের চিন্তা ধারণার মাধ্যমে দেশের উন্নতি করতে পারে তা তুলে ধরার উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে বিকশিত ভারতীয় লিডার্স অনুষ্ঠান। ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ইয়ং লিডার্সদের সাথে সাক্ষাৎ করে তাদের চিন্তাধারা জানতে চাইবেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়ার মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন বৈধভাবে বাংলাদেশে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া সুমন মিয়ার পরিবার।
বুধবার দুপুরে সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র কান্তে চাকমার সাথে এসে দেখা করে সুমনকে ফিরে পাওয়ার লিখিত আর্জি জানান বক্সনগর ব্লকের অধীন কলসিমুড়ার রতনতলা এলাকার সুমনের স্ত্রী সোমা আক্তার। তার সঙ্গে ছিলেন সুমনের মা রেজিয়া খাতুন। পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে গেলেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে কুমিল্লা সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন সুমন মিয়ার পরিবার। এখন আমি এই সবার কাছে এখন আইনের কাছে আইছি। আমার ছেলেটা তো আইনিভাবে গেছে। আমি আমাদের এলাকার এমএলএর কাছে আমি ব্যাপারটা অনেক জানাইছি না। আমি অসুস্থ মানুষ, আমি যেই সময় যাই গিয়ে পাই না। আমি হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ৪৩তম আগরতলা বইমেলা। এবারের বইমেলায় থাকছে মোট ১৫০টি স্টল। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঐতিহ্যবাহী আগরতলা বইমেলা। ১২ দিন ব্যাপী অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৪৩তম আগরতলা বইমেলা। গত বছর অর্থাৎ ৪২তম আগরতলা বইমেলায় যেখানে ১৭৫টি স্টল ছিল, সেখানে এবছর মাত্র ১৫০টি স্টল থাকবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশের পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা অংশ না নিলেও যথারীতি দিল্লি, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি থেকে আগত পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা অংশ নিচ্ছেন ৪৩তম আগরতলা বইমেলায়। মূলত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণেই অংশ নিতে পারেননি বাংলাদেশের পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা। প্রায় ১,৪১,০০,০০০ টাকার বই বিক্রি হয়েছিল গত বছর, যা এবার আরও বাড়বে বলে প্রত্যাশা পুস্তক বিক্রেতা ও উদ্যোক্তাদের। ছুটির দিনগুলিতে দুপুর ২টো থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে মেলা। অন্য দিনগুলিতে দুপুর ২টো ৩০ মিনিট থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার অন্য আকর্ষণের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, পুস্তক প্রকাশ ও কুইজ প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে মেলা প্রাঙ্গণ পর্যন্ত যাতায়াতের জন্য থাকবে বাস পরিষেবা। ১৯৮১ সালে আগরতলা বইমেলা সরকারিভাবে শুরু হলেও অনেকের মতে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের মাঠে প্রথমবারের মতো বইমেলার আয়োজন হয়েছিল ১৯৬১ সালে। ১৯৬৪ সালে সোনামুড়া এনসি ইনস্টিটিউশনে এই বইমেলার আয়োজন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই বিক্রয়ের জন্য। এরপর বিশ্ব যুব উৎসব উপলক্ষে কয়েকটি স্টলের মাধ্যমে ক্ষুদ্র বইমেলা অনুষ্ঠিত হয় ১৯৭৮ সালে। এরপর ৩০শে মার্চ ১৯৮১-তে সরকারি সহায়তায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বইমেলা। নতুন দিল্লি ও কলকাতা বইমেলার পরে আগরতলা বইমেলা ভারতের সবচেয়ে জনপ্রিয় বইমেলা বলে মনে করেন পুস্তক প্রেমীরা। দেখতে দেখতে যৌবন অতিক্রম করে আগরতলা বইমেলা এবার পা দিল ৪৩-এ। যৌবন অতিক্রম করলেও বইমেলা সবসময় চিরনবীন, কারণ বই মানুষের চিরন্তন বন্ধু। একটি আধুনিক সমাজে পাঠক হল সার্বভৌম সত্তা। তবে একবিংশ শতাব্দীতে নতুন প্রজন্ম যেখানে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মতো প্রযুক্তিতে আসক্ত, সেখানে বইমেলা কতটুকু আকৃষ্ট করতে পারবে তরুণ প্রজন্মকে তা নিয়ে বিতর্ক ছিল, আছে এবং থাকবে। তবে একটি ভালো বই যেখানে আজও জাতির বিবেক এবং সম্পদ, সেখানে বইমেলা হয়ে থাকবে চির নতুন এবং প্রাণবন্ত। আর এখানে হয়তো আক্ষরিক অর্থেই সার্থক আগরতলা বইমেলা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আগামী মার্চ মাসের মধ্যে গোটা দেশে নতুন শ্রম আইন লাগু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে 4টি নতুন শ্রম কোড খসড়া আকারে প্রকাশ করার জন্য দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে শ্রমিক সংগঠনগুলো। কর্পোরেট শিবিরের সুপারিশ মতো দেশের ধসপোড়া অর্থনীতির দাওয়াই হিসেবে পুরনো শ্রম আইনের
খোল নলছে পাল্টে দিয়ে যে নয়া শ্রম কোড তৈরি করা হয়েছে তা নতুন বছরেই চালু করা দরকার বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম কোড নিয়ে মোদী সরকারের উদ্যোগের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি বলেছেন, দেশের পুরনো শ্রম আইনের বদলে নতুন 4টি শ্রম কোড তৈরি করা হয়েছে। মোদী সরকারের দ্বিতীয় দফায় 2019 এবং 2020 সালে তার বিল অনুমোদিত হয়েছে, কিন্তু শ্রম যৌথ তালিকায় থাকায় নতুন কোড রাজ্যে চালু করার ক্ষেত্রে আইনের বিধি প্রকাশ করা দরকার। দেশে 36টি রাজ্যে সেই বিধি প্রকাশ করেছে। বাকি কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যাদের বিধি প্রকাশিত হয়নি। নতুন বছরে মার্চের মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। ফলে নতুন বছরে নয়া শ্রম কোড সারা দেশে চালু করে দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, মোদী সরকার ক্ষমতায় এসে নয়া উদারবাদের প্রেসক্রিপশন মতোই শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয়। দেশের 49 বছরের পুরনো শ্রম আইন তুলে দিয়ে তৈরি করে 4টি শ্রম কোড। 2019 এবং 2020 সালের 4টি শ্রম কোড বিল সংসদে অনুমোদনও করিয়ে নেওয়া হয় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা জোরে। এই 4টি শ্রম কোড হলো মজুরি শ্রম কোড, শিল্প বিরোধের নিষ্পত্তির জন্য শিল্প সম্পর্ক শ্রম কোড, সামাজিক সুরক্ষা শ্রম কোড এবং পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক শ্রম কোড। এই 4 শ্রম কোড রাজ্যগুলিকে পাঠিয়ে তার বিধি তৈরি করে তা প্রকাশের নির্দেশ দেয় শ্রম মন্ত্রক। 36টি রাজ্য সেই বিধি প্রকাশের কাজ শেষ করেছে। 3টি রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গ শ্রম কোডের বিধি প্রকাশ করেনি। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এবং দিল্লি এই বিধি প্রকাশ করেনি। এক্ষেত্রে চলতি বছরের জানুয়ারির মধ্যেই বিধি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপরে সারা দেশে চালু করে দেওয়া হবে নয়া শ্রম কোড। এদিকে দেশের কর্পোরেট মহল অর্থাৎ বৃহৎ শিল্প গোষ্ঠীগুলি বেহাল অর্থনীতিতে তাদের মুনাফা অবাধ রাখতে এই নয়া শ্রম কোড দ্রুত চালুর সুপারিশ করেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রম কোড চালু হলে তা প্রতিরোধে দেশের ধর্মঘটের প্রস্তুতি নেওয়া হবে বলে হুমকি দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো। নতুন শ্রম কোডে শ্রমিক ছাঁটাই করা হয়েছে অবাধ। শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, শ্রমিকদের ইউনিয়ন গঠনের যে অধিকার রয়েছে তাও খর্ব করা হয়েছে নয়া শ্রম কোডে। তাতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে মেয়াদী চুক্তিতে চাকরির ব্যবস্থার কথা বলা হয়েছে। পরিণতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কার্যত অবলুপ্ত হয়ে যাবে স্থায়ী চাকরি। শ্রমিকদের সামাজিক সুরক্ষার কোড তৈরি করা হয়েছে বলা হলেও শ্রমিকদের সামাজিক সুরক্ষার বদলে আসলে চলতি সুরক্ষা যেটুকু আছে তাও তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। এই শ্রম কোডে দাবি আদায়ে শ্রমিকদের দর কষাকষির কোনো সুযোগও রাখা হয়নি। দাবি আদায়ে দর কষাকষি করা শ্রমিকদের মৌলিক অধিকার ছিল আগের শ্রম আইনে। এসবের পাশাপাশি পুরনো শ্রম আইনে কর্মস্থলে ইউনিয়নের পদাধিকারী নির্বাচনের যে অধিকার ছিল শ্রমিকদের তাও খর্ব করা হয়েছে। নয়া শ্রম কোডে বলা হয়েছে ইউনিয়নের পদাধিকারী কে হবেন তা ঠিক করবেন শিল্প মালিক। এই শ্রম কোডে 300-র বেশি শ্রমিক রয়েছেন। এমন শিল্পে কর্মী ছাঁটাই করতে প্রশাসনিক অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। 300-র কম শ্রমিক কাজ করেন যে কারখানায় বা ব্যবসায় বা পরিষেবা ক্ষেত্রে, সেখানে ছাঁটাই করার জন্য প্রয়োজন হবে না কোনো অনুমতির। দেশে বর্তমানে 80% শিল্পেই কর্মীদের সংখ্যা 300-র কম। ফলে বেশিরভাগ শিল্পে যে কোনো সময় শ্রমিক ছাঁটাই হয়ে যাবে বৈধ। নতুন শ্রম আইন কারখানায় 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করানোর আইনি স্বীকৃতি দিয়েছে মালিককে। যখন তখন ছাঁটাই করার অধিকার দিয়েছে মালিককে। শ্রমিকের দীর্ঘদিনের অর্জিত অধিকার বলে আর কিছুই নেই নতুন শ্রম কোডে। পেনশন, পিএফ থেকে শুরু করে ধর্মঘটের অধিকার সবই অনিশ্চিত আধারে নতুন শ্রম কোডের ধারায়। অর্থাৎ নতুন শ্রম আইন পুরোপুরি কর্পোরেট মালিকের পক্ষে। পুঁজির পায়ে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্পণ হলো শ্রম কোড বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সার্বিক পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার রক্ষার সংঘাত বড় আকার নেবে 2025 সালে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশন। 3 দিনের ওই অধিবেশন চলবে 15 জানুয়ারি পর্যন্ত। বুধবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত উল্লেখ করা যেতে পারে, প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। সেই মোতাবেক 10 জানুয়ারি অধিবেশনের প্রথম দিনের শুরুতেই থাকবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালোর ভাষণ। এরপর আলোচনা হবে আগামী 1 বছরে রাজ্য সরকার বিভিন্ন কাজের রূপরেখা নিয়ে। একদিকে শীতকালীন অধিবেশনে 2টি বিল পেশ করবে সরকার পক্ষ, অপরদিকে আগামী মার্চ মাসে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।
নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। সাহিত্যিক ও উপন্যাসিক অদ্বৈত বর্মনের 111তম জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর অফিস লেন স্থিত অদ্বৈত অতিথিশালায় আয়োজিত অনুষ্ঠানে অদ্বৈত বর্মনের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধাঞ্জলি করে তপশিলি জাতি ও কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সাহিত্যিক ও ঔপন্যাসিক অদ্বৈত বর্মন তৎকালীন কুমিল্লা জেলার অধীন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের আঞ্চলিক উপন্যাস সাহিত্যে তাঁর তিতাস একটি নদীর নাম একটি অনবদ্য রচনা। গ্রামের দরিদ্র শ্রেণীর লোকজনদের দুঃখ দুর্দশা ও দৈনন্দিন জীবনের কাহিনী ফুটিয়ে তুলেছিলেন এই উপন্যাসে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণের সপ্তাহব্যাপী জাতীয় শোক দিবসের জন্য অদ্বৈত বর্মনের জন্মদিবস উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি নলছর বিধানসভা কেন্দ্রের মেলাঘরের কেমতলিতে আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। অদ্বৈত বর্মন আমাদের জীবনে একজন অন্যতম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আত্মবিশ্বাসে ভর করে দরিদ্রতা কাটিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা আমরা তাঁর কাছেই পাই। তাই অদ্বৈত বর্মনের জীবনী ও কালজয়ী উপন্যাসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আবেদন জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রচণ্ড দারিদ্রতাকে উপেক্ষা করেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে, সেটারই অন্যতম উদাহরণ কিন্তু অদ্বৈত বর্মন। তো ওনার মতো মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পেরে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা আবেদন করব অদ্বৈত বর্মনের জীবনী সকলের জন্য প্রেরণার উৎস অনুষ্ঠানে অদ্বৈত বর্মন সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রাক্তন সৈন্যদের কাছে পৌঁছানো এবং তাদের সাথে সম্পৃক্ততার জন্য আয়োজিত হলো শিবির। 30 ডিসেম্বর 2024 থেকে শুরু হওয়া 3 দিনের এই শিবির শেষ হয় 1 জানুয়ারি বুধবার। আগরতলা মিলিটারি স্টেশনে আয়োজিত হয় এই শিবির। 3 দিন ধরে চলা এই শিবিরে অংশ নেন 450 জন প্রাক্তন সৈনিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ও পশ্চিম ত্রিপুরা জেলার পাশাপাশি ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলার প্রাক্তন সৈনিকরা। মূলত পেনশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আয়োজিত হয় এই শিবির। দেশ এবং জাতির সেবায় প্রাক্তন সৈনিকদের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয় 3 দিনের এই শিবিরে। রাজ্যে অপরাধের তুলনায় অপরাধীদের শাস্তির পরিমাণ বাড়াতে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন নামে নতুন একটি দপ্তর তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে 70টি শূন্যপদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া 100 জুনিয়র স্টেনোগ্রাফার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শাস্তির হার বাড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। অপরাধের তুলনায় অপরাধীদের শাস্তির পরিমাণ বাড়াতে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন নামে নতুন একটি দপ্তর তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলায় হবে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশনের সদর কার্যালয়। এছাড়া বাকি 7টি জেলাতে হবে প্রসিকিউশন দপ্তরের ডেপুটি ডিরেক্টরের অফিস। সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসিকিউশন দপ্তরের জন্য 70টি শূন্যপদ তৈরি করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মূলত স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নিযুক্ত করা হবে তাদেরকে।
উচ্চমানের তদন্তের অভাব এবং আদালতে পুলিশের দায়ের করা দুর্বল চার্জশিটের কারণে রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার নিম্নমুখী বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল। জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরায় শাস্তির হার কমে বলে সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এনসিআরবির সর্বশেষ রিপোর্ট অনুসারে জাতীয় পর্যায়ে শাস্তির হার যেখানে 57%, ত্রিপুরায় এই হার মাত্র 33.8%। অন্য সব উত্তর পূর্ব রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার ত্রিপুরার তুলনায় অনেক বেশি বলেও সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করেছে এনসিআরবি। অপরাধী মামলার ক্ষেত্রে শাস্তির হার বৃদ্ধি করার জন্য বরাবরই বিশেষ করে গুরুত্ব দিয়ে আসছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে নতুন ক্রিমিনাল ল নিয়ে রাজ্য পুলিশ এবং আইনজীবীদের মধ্যে নিয়মিত আলোচনার বিষয়টিতেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবার শাস্তির হার বাড়াতে বিশেষ উদ্যোগ হিসেবে ডিরেক্টরেট অফ প্রসিকিউশন দফতর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিকে 100 জুনিয়র স্টেনোগ্রাফারের শূন্য পদের নিয়োগও 200-র বেশি পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বছরের শুরুতেই ব্যবসায়ী মহলে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। দাম কমেছে এলপিজি বাণিজ্যিক সিলিন্ডার প্রতি দাম কমেছে 14 টাকা 50 পয়সা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে খুশি দেশবাসী সহ রাজ্যবাসী। 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তায় কেন্দ্রীয় সরকার দেশবাসীর জন্য, বিশেষ করে খাদ্য ব্যবসায়ীদের জন্য এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে চমক দিয়েছেন। 2024-এর শেষ দিন পর্যন্ত রাজ্যে সিলিন্ডার প্রতি দাম ছিল 1818 টাকা 50 পয়সা। একদিন বাদে 2025-এর প্রথম দিনে দাম 14 টাকা 50 পয়সা কমে নতুন দাম দাঁড়িয়েছে 1804 টাকা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে কিছুটা হলেও খুশি দেশ ও রাজ্যের ব্যবসায়ী মহল। বছরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার পেছনে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও মূল্য কম হওয়ার একটা ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ডিআইজিপি স্তরে সুপার টাইম স্কেলে পদোন্নতি পেলেন রাজ্য ক্যাডারের 3 আইপিএস আধিকারিক। তারা হলেন আইপিএস প্রবীর মজুমদার, আইপিএস রতিরঞ্জন দেবনাথ এবং আইপিএস সঞ্জয় রায়। রাজ্যপালের আদেশ মূলে এই পদোন্নতি দেওয়া হয় তাদেরকে। এছাড়াও ত্রিপুরা ক্যাডারের 2 জন আইপিএস আধিকারিককে আইপিএস সিলেকশন গ্রেড স্কেলে দেওয়া হলো পদোন্নতি। তারা হলেন আইপিএস সুব্রত চক্রবর্তী এবং আইপিএস দিলীপ রায়। 1 জানুয়ারি থেকে প্রযোজ্য হলো এই আদেশ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।